নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। এর আগে 7টা মডেল কোশ্চেন্সের WBH এর টেস্ট পেপারে 2021 সালের যারা এবছর মাধ্যমিক দেবে তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। 7টা কোশ্চেন সেট হয়ে গেছে। আজকে মডেল কোশ্চেন সেট 8 নিয়ে আলোচনা করব। মডেল কোশ্চেন সেট 8-এর যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা দেখো, 1.2-তে এসটিবিতে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত? তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইড দিয়ে দিলে তার আণবিক ভরকে ভাঙতে হবে। কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 32, তাহলে টোটাল কত হবে 44। তো এই 44 গ্রামের আমরা জানি ভর কত, এই 44 গ্রামের আয়তন কত, 22.4 লিটার। ঠিক আছে, তো 22.4 লিটারের ভর কত, 44 গ্রাম। উল্টো দিক থেকে 22.4 লিটারের ভর 44 গ্রাম, তাহলে 11.2 লিটার মানে 22.4-এর হাফ 11.2 লিটার। তাহলে এর ভর কত হবে, একই 44-এর হাফ। তো 44-এর হাফ মানে কত, 22 গ্রাম। তার মানে অপশান বি কারেক্ট অ্যান্সার, 22 গ্রাম। পরের কোশ্চেনটা দেখো, 1.3-তে এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? তো অক্সিজেন গ্যাস বলেছে, অক্সিজেন গ্যাসকে আণবিক ভরে ভাঙবো। অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 16 মানে হলো 32। তাহলে এই যে 32 গ্রাম গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যা অণু থাকে মানে এন সংখ্যা, তাহলে 16 গ্রাম গ্যাস, 16 গ্রাম মানে 32-এর হাফ 16, তাহলে এনেরও হাফ হয়ে যাবে n/2। তাহলে সিরাম অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার, n/2। পরের কোশ্চেনটা দেখো, 1.7, তড়িৎ ক্ষমতা P, বিভব প্রভেদ V এবং রোধ R হলে এদের মধ্যে কোন সম্পর্কটি ঠিক? তাহলে আমরা জানি P = IV, এরকম কোনো ফাংশন আছে কিনা দেখো, নেই। VPR আছে, আই দেয়া নেই। তাহলে এবার ওহমের সূত্র অ্যাপ্লাই করো, V = IR, তাহলে I সমান কী হবে, V/R। এই আইটার জায়গায় V/R বসিয়ে দাও, তাহলে V/R ইন্টু V, তাহলে হচ্ছে কত, V²/R। P = V²/R। এটা কোথায় আছে, P = V²/R? অপশান সি কারেক্ট অ্যান্সার, P = V²/R, এটাই অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, 2.9, দুটি 10 ওহম রোধকে, তাহলে দুটো 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছেন। তো সমান্তরাল সমবায়ে দুটো 10 ওহম রোধকে যদি যুক্ত করা হয় কি হবে, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, দুটো 10 ওহম রোধকে যদি যুক্ত করা হয় তাহলে আর প্যারালাল কি হবে, 10/2 সমান 5 ওহম। যারা জানো না তারা 1/R = করে 1/R1 প্লাস 1/R2 করে দেখে নিতে পারো, অ্যান্সার আসবে কিন্তু 5 ওহম। নেক্সট কোশ্চেন কি বলছে, 2.110, কোনো বর্তনীতে বিভব প্রভেদ স্থির রেখে রোধের মান অর্ধেক করে দিলে প্রবাহ মাত্রা কত দাঁড়াবে? প্রবাহ মাত্রা কত দাঁড়াবে? তাহলে আমরা জানি কি V = IR, এটা ওহমের সূত্র। এবার দুবার এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো এই কোশ্চেনে কীভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করা শিখবে সেটাই দেখো। তো প্রথম বর্তনী, কোনো বর্তনীতে বিভব প্রভেদ স্থির, প্রথমে বিভব প্রভেদ স্থির রেখে রোধের মান অর্ধেক করে দিলাম, মানে প্রথমে R ছিল, এটা ফার্স্ট কেসে রোধের মান R, সেকেন্ড কেসে রোধের মান কি হবে, R/2। তাহলে প্রবাহ মাত্রা কত দাঁড়াবে? তাহলে এখান থেকে V = IR যদি ফর্মুলা ফেলি ফার্স্ট কেসের ক্ষেত্রে, তাহলে I সমান হবে কি, V/R। দ্বিতীয় কেসের ক্ষেত্রে যদি প্রবাহ মাত্রাটা ওহমের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, I = এটা I2 ধরে নাও দ্বিতীয় কেসের ক্ষেত্রে, এটা ফার্স্ট কেসের ক্ষেত্রে I1 ধরে নাও, তাহলে I2 সমান V/R। V/R এর জায়গায় কী হবে, R/2, কেন না রোধটা অর্ধেক করা হয়েছে, তাহলে 2V/R। তো 2V/R, আবার দেখো এই V/R মানে কত, V/R মানে I1, তো V/R এর জায়গায় বসিয়ে দাও I1, তাহলে 2I1, মানে I2 সমান পেলাম কি 2I1। তার মানে ডবল প্রবাহ মাত্রা হয়ে যাবে, প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে, দ্বিগুণ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, অথবা একটি ইলেকট্রিক হিটারের ক্ষমতা 2 কিলোওয়াট, ক্ষমতা P দেওয়া আছে কত, 2 কিলোওয়াট, এবং হিটারটিকে 3 ঘন্টা চালনা করলে, টাইমটা কত আছে, 3 ঘন্টা, 3 আওয়ার্স চালালে কত খরচ পড়বে যদি একটা ইউনিটের দাম 4 টাকা হয়, এক ইউনিটের দাম? তাহলে আমরা জানি কি 1 BOT বা 1 ইউনিট সমান হলো 1 কিলোওয়াট ইন্টু আওয়ার। 1 BOT সমান 1 কিলোওয়াট ঘন্টা। তো 1 কিলোওয়াট ঘন্টা মানে কি 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। তো তার মানে কত BOT হবে, এটা
বিওটি সমান কিলোওয়াট ইন্টু আওয়ার। তো কিলোওয়াট ইন্টু আওয়ার যদি করি, কত কিলোওয়াটের হিটার? 2, আর কত ঘন্টা চলেছে? 3, তাহলে 2 ইন্টু 3 মানে 6 বিওটি। আমরা পেয়ে যাচ্ছি কত? বিওটি সমান 6। তো প্রত্যেক বিওটির দাম 4 টাকা, তাহলে 6 ইন্টু 4 মানে 24 টাকা। এটাই হলো টোটাল খরচ পড়বে। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, 3.2। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিলিমিটার পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তো টি দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমি যদি কেলভিনে করি তাহলে 273 যোগ করতে হবে, হলো কত? 300 কেলভিন। চাপ 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ। এটাকে যদি আমরা অ্যাটমসফেরিক ইউনিটে চাপটাকে কনভার্ট করি তাহলে কি করতে হবে? 570কে 760 দিয়ে ভাগ করলে এত এটিএম চাপ হবে। কেন না, আমরা জানি 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে 1 এটিএম চাপ। তাহলে 760 দিয়ে ভাগ করলাম, পি পেয়ে গেলাম এত এটিএম চাপে। ডাব্লু ইকুয়াল টু বলছে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আর একটা বলেছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড মানে এর আণবিক ভর কত? এম সমান হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 12 + 32 মানে 44 এম। এবার এর আয়তন বের করতে বলেছে, ভি ইকুয়াল টু কত? তো সিম্পল, পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। এন সমান কি? ডাব্লু বাই এম আর টি। এখান থেকে ভিটা পেলাম কি? ভি ইকুয়াল টু ডাব্লু আর টি বাই পি এম। ডাব্লু সমান কত? 2.2। আর এর মান, এই যে আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মান কত? লিটার অ্যাটমসফেরিক এককে 0.082 লিটার এটিএম ইউনিট এইটা। তো আর এর মান বসিয়ে দাও, 0.082 ইন্টু টির মান কত? 300 বাই পি। পির মান কত? পির মান 500। আচ্ছা, এটা কেটে দাও, 0 0 57/76। তাহলে নিচে 57/76 মানে উপরে উঠে গেলে, আচ্ছা এখানেই লেখো 57/76 ইন্টু এম। এম মানে কত? 44 বেরিয়েছে, তো 44। তাহলে ভি ইকুয়াল টু, এই টোটালটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ভি ইকুয়াল টু, এই টোটালটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.64 এত লিটার। পরের কোশ্চেনটা দেখো, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কিছু পরিমাণ গ্যাসের আয়তন 570 সেমিকিউ, চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে প্রথমে দেখো একটা উষ্ণতা দেওয়া আছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড। তো -3 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতাটাকে আমি লিখবো প্রথমে T1 ইকুয়াল টু -3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে কেলভিনে করতে গেলে কি করতে হবে? 273 যোগ করব। তো 273 যোগ করলে হবে -3 + 273 হলো 270। তারপর দেখো কিছু পরিমাণ গ্যাসের আয়তন বলে দিয়েছে, মানে V1 কত? 750 সেমি কিউ। এটা চাপ অপরিবর্তিত রেখে, মানে চাপের কোনো ফাংশন নেই, প্রাথমিক চাপ অন্তিম চাপ সেম, চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে মানে V2টা কত? 1 লিটার। এইবার একটা জিনিস দেখো, প্রথমে আয়তনটা দেয়া আছে 570 সেমি কিউ, দ্বিতীয়বারের ক্ষেত্রে আয়তন দেওয়া আছে 1 লিটার। তাহলে 1 লিটার সমান, এটাকেও সেমি কিউ করতে হবে, 1 লিটার সমান 1000 সেমি কিউ করে নিলাম। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? মানে T2 ইকুয়াল টু কত? এইবার আমরা জানি কি, চার্লস বয়েলের সমন্বয় সূত্র P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এবার দেখো চাপ যেহেতু অপরিবর্তিত বলেছে, তাই চাপের গল্পটা শেষ, মানে পি ফাংশনটা থাকবে না, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই ফর্মুলাতে বসাও। তাহলে V1 কত? 750 বাই T1 কত? 270 ইকুয়াল টু V2 কত? 1000 বাই T2 কত? T2 বের করতে হবে। তাহলে T2 কত? এই জিরো কেটে গেল, তাহলে T2 ইকুয়াল টু হবে 1000 ইন্টু 27/75। T2 ইকুয়াল টু হবে 1000 ইন্টু 27/75। তো এইটা করলে আমাদের অ্যান্সারটা হবে কত? T2 ইকুয়াল টু 360
এত কেলভিন, এইটাই হলো উষ্ণতা। পরের কোশ্চেনটা দেখো, এ ও বি এদের পারমাণবিক ক্রমাঙ্ক 17 এবং 18, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত এবং প্রকৃতি উল্লেখ করো। এ ও বি এর পারমাণবিক ক্রমাঙ্ক, এটার কত বলছে 17, তো 17টাকে ভাঙলে কি হবে, প্রথমে কে কক্ষ, তারপর এল কক্ষ, 2 8, এম কক্ষ কত হচ্ছে 7। তারপরে দেখো বি বলছে পারমাণবিক ক্রমাঙ্ক কত 18, তো 18টাকে ভাঙলে কত হবে 2 8 8। ওহো দেখো একদম বাইরের কক্ষে 8টা পূরণ হয়ে গেছে, তার মানে এটা কি বলতো, এই যে বি মৌলটা, যে সমস্ত মৌলের বাইরের কক্ষে অষ্টক পূর্তি হয়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়, নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, তো নিষ্ক্রিয় মৌল এরা পর্যায় সারণীর কোথায় থাকে, একদম শেষ 18 নম্বর শ্রেণীতে থাকে। তার মানে এই নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু কোনো যৌগ গঠন করে না, তার মানে এই দুটো দ্বারা, এ ও বি মৌল দ্বারা কোনো যৌগ গঠন হবে না। দেখো কোশ্চেন টুইস্টটা দেখেছো, এ ও বি দ্বারা কোনো যৌগ গঠন হবে না, এটা তোমাদেরকে বোকা বানানোর জন্য এই কোশ্চেনটা দিয়েছে, কোনো যৌগ গঠন করবে না, কারণ নিষ্ক্রিয় মৌল কোনো যৌগ গঠন করে না। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুনের সঙ্গে মিশিয়ে বিক্রিয়া করাতে হবে। তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কি হবে, কলিচুন মেশাবে। তো কলিচুনের সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, এইটা মিশিয়ে বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে, প্রথমে উৎপন্ন হবে অ্যামোনিয়া, তারপরে উৎপন্ন হবে কি CaCl2, তারপর উৎপন্ন হবে জল। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো এটাকে ব্যালেন্স করতে হবে, তো ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, প্রথমে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন বাদ দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করো। হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন বাম দিকে একটা ডান দিকে একটা, ক্যালসিয়াম দেখো বাম দিকে একটা ডান দিকে একটা, ক্লোরিন দেখো ডান দিকে দুটো বাম দিকে একটা, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, 2 বসিয়ে দিলে বাম দিকে ক্লোরিন দুটো হয়ে গেল, ডান দিকে ক্লোরিন দুটো হয়ে গেল। এইবার দেখো যেই 2 বসিয়ে দিলাম সেই কিন্তু নাইট্রোজেন বাম দিকে দুটো হয়ে গেল, নাইট্রোজেন যে বাম দিকে দুটো হয়ে গেল, ডান দিকে একটা আছে, তাহলে এখানেও 2 বসিয়ে দিলাম। এবার দেখো একটা জিনিস বোঝো যে ক্লোরিন দুটো হয়ে গেছে, নাইট্রোজেন দুটো হয়ে গেছে, এবার হাইড্রোজেন আর অক্সিজেন মেলানোর পালা। হাইড্রোজেনটা কত আছে দেখো, এদিকে হাইড্রোজেন আছে 8টা 2 10টা, মানে বাম দিকে 8টা আর 2 10টা, 10টা হাইড্রোজেন আছে। তো 10টা হাইড্রোজেন আছে, এদিকে কটা হাইড্রোজেন আছে দেখো 6টা আর এদিকে দুটো হচ্ছে 3 2 6, আর এই দুটো মানে 8টা হচ্ছে। তাহলে এইখানে যদি 2 দিয়ে দিই, জলের আগে যদি 2 দিয়ে দিই, তাহলে দেখো 2 2 4, আর এটা 2 3 6, তাহলে 10টা হয়ে গেল। এইবার প্রথম থেকে আরেকবার পুরো ব্যালেন্সটাকে মিলিয়ে নাও। দেখো নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন 8টা 2 10টা, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন 6টা 4 10টা, ব্যাস। ক্লোরিন দুটো, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, তারপরে জল অক্সিজেন কটা, অক্সিজেন দুটো, ব্যাস। ঠিক আছে, আর কোনো গল্প নেই, তাহলে এটা সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার বলছে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে, তাহলে অ্যামোনিয়াটাকে ভাঙতে হবে আগে আণবিক ভরে। নাইট্রোজেনের কত 14 প্লাস হাইড্রোজেনের কত 1, মানে 3 × 1 মানে 3, 14 3 17, তার আগে 2 আছে, তাহলে গুণ করলে এটা কত হবে 34। ঠিক আছে, 34 গ্রাম। এবার দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে ভাঙলে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে 2, নাইট্রোজেনের কত 14 প্লাস 4 প্লাস ক্লোরিনের কত 35.5, ক্লোরিনের 35.5, সব ডাটা দেওয়া আছে দেখো কোশ্চেনে। তাহলে এইটা যদি করা যায় তাহলে এটা হবে কত 107 গ্রাম, দেখে নাও
14 প্লাস 4 প্লাস 35.5 আর তার সঙ্গে হোল ইন্টু 2 আছে, তাহলে এটা হবে 107 গ্রাম। তাহলে অ্যামোনিয়ার আমরা জানি কি অ্যামোনিয়াকে শুধু অ্যামোনিয়াকে ভাঙলে কত হয়, অ্যামোনিয়াকে ভাঙলে হয় 17। তাহলে এই যে 17 গ্রামের আয়তনটা কত, 22.4 লিটার। তাহলে এখানে কত আছে 34 গ্রাম, তো 34 গ্রামের আয়তন তাহলে কত হবে 44.8 লিটার এইটা। তাহলে এই যে 44.8 লিটার অ্যামোনিয়া তৈরি হয়েছে কত গ্রাম থেকে, 107 গ্রাম থেকে। তাহলে এটা এখানে লেখো 44.8 লিটার অ্যামোনিয়া পাই 107 গ্রাম NH4Cl থেকে, এটা হলো। এবার আমার দরকার কি 89.6 লিটার অ্যামোনিয়া। তাহলে 1 লিটার অ্যামোনিয়া পাবো 107 বাই 44.8, এবার 89.6 লিটার। তাহলে 107 বাই 44.8 ইন্টু 89.6, তাহলে এটা হবে 214 গ্রাম, 214 গ্রাম NH4Cl থেকে। ক্যালকুলেশনে যদি ভুল থাকে তোমরা একটু দেখে নিও, গুণে যদি গুণভাগে ভুল থাকে। তারপরে অথবার কোশ্চেনটা তোমরা দেখো, বলছে 20 গ্রাম কঠিন যৌগ এ উত্তপ্ত করলে, তাহলে এ একটা যৌগ, সেটাকে হিট দিয়েছি, উত্তপ্ত করলে আর একটা কঠিন যৌগ, এটাও কঠিন যৌগ বি উৎপন্ন হলো, বি এর 9 গ্রাম, এবং একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা গ্যাস, সিটা গ্যাস, এটা কঠিন, আর এটাও কঠিন যৌগ। এবার বলছে কি 20 গ্রাম, তাহলে এটা যদি 20 গ্রাম হয়, এই 20 গ্রামটা উৎপন্ন করে বি 9 গ্রাম, তাহলে এটা 9 যদি হয়, তো এটা 20 আর এটা 9 যদি হয়, তাহলে সিটাকে অবশ্যই কত হতে হবে, 11 গ্রাম হতে হবে। এইবার এই বলছে এই উৎপন্ন গ্যাস সি এর এসটিপিতে আয়তন 5.6, তাহলে 5.6 লিটার, এই 11 গ্রামটার আয়তন, উৎপন্নটার আয়তন বলছে 5.6, তাহলে 5.6 লিটারের ভর কত 11 গ্রাম। তাহলে আমাকে যেন তেন প্রকারে এইটার 22.4 লিটারের ভরটা কত বের করতে হবে। তাহলে 1 লিটারের ভর কত হবে 11 বাই 5.6, আর 22.4 এর ভর কত হবে ইন্টু 22.4, তাহলে 11 ইন্টু 22.4 বাই 5.6, এটা হবে 44 গ্রাম। তাহলে আমরা জানি এই যে 22.4 লিটার, এই যে 22.4 লিটার এর যেটা ভর সেটাই হচ্ছে আণবিক ভর, তাহলে সেটাই হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভরটা কত 44 গ্রাম, গ্রামাণবিক ভর হলো কত 44 গ্রাম। অতএব আণবিক ভর সমান 44। পরের কোশ্চেনটা বলছে দেখো 8টি বাল্ব 100 ওয়াট 200 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা, 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা এবং একটি ইস্ত্রি 1.5 কিলোওয়াটের প্রতিদিন 30 মিনিট করে চলে, তাহলে প্রতি ইউনিটের খরচ যদি 6 টাকা হয়, তাহলে এক মাসের বিদ্যুতের খরচ কত হবে। তাহলে আমাদেরকে এইরকম অঙ্কগুলো করার আগে মোট ওয়াট আওয়ার বের করে নিতে হবে। তো বাল্বের ক্ষেত্রে আগে বের করি, তারপর পাখার ক্ষেত্রে, তারপর ইস্ত্রির ক্ষেত্রে। তো আলাদা আলাদা করে লিখছি, বাল্ব, বাল্বের পরে আছে পাখা, তারপরে আছে ইস্ত্রি, ঠিক আছে। বাল্ব কটা 8টা বাল্ব, তাহলে 100 ওয়াটের বাল্ব 8টা, তাহলে মোট ওয়াট হলো কত 800। প্রতিদিন ক ঘন্টা করে চলে, এগুলো সব যা বের করছি কত একদিনে বের করছি, একদিনে। তাহলে প্রতিদিন ক ঘন্টা করে চলে, এগুলো সব ওয়াট আওয়ার বের করছি, মানে ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে 800 ইন্টু প্রতিদিন ক ঘন্টা 10 ঘন্টা করে চলে, তাহলে 8300 এত ওয়াট আওয়ার। তারপরে পাখা কটা আছে, পাখা দেখো 3টি 80 ওয়াটের পাখা, মানে 3টে 80 ওয়াট, মানে কত হলো 240 ওয়াট। এবার কত ঘন্টা করে চলে,
3টে 80 ওয়াটের পাখা 15 ঘন্টা করে চলে। তো 15 ঘন্টা করে চললে কত হবে? 240 ইন্টু 15, 3600 এত ওয়াট আওয়ার। তারপরে দেখো ইস্ত্রি কত আছে? 1.5 কিলো ওয়াট। 1.5 কিলো ওয়াট। তো কিলো ওয়াটকে আগে ওয়াটে করে নিতে হবে। তো কিলো ওয়াটকে ওয়াটে করলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। 1000 দিয়ে গুণ করলে কত হবে? 1500 1500 ইন্টু, এবার বলছে এটা কত ঘন্টা চলে? না 30 মিনিট চলে। তো 30 মিনিট মানে কত ঘন্টা? হাফ ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা, 30 মিনিট মানে হাফ। তাহলে 1500 ইন্টু 0.5, এটা কত হলো? 0, একটা কেটে গেল, 75, 750, তাহলে এত ওয়াট আওয়ার। এইবার এই মোট ওয়াট আওয়ারগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই টোটাল 8000, 3600 আর 750, এই তিনটে যোগ করব। মোট ওয়াট আওয়ার কত একদিনে? 8000, 3600 আর 750, 12350 এত ওয়াট আওয়ার মোট। তাহলে এক দিনে তড়িৎ শক্তি কত খরচ হবে? একদিনে তড়িৎ শক্তি খরচ হবে 12350 বাই 1000, 12.35, 12.35 এত বিওটি। কিন্তু এটা কত? একদিনে। আমাদের বের করতে হবে 1 মাসে। তাহলে কত গুণ করতে হবে? 1 মাসে তড়িৎ শক্তি খরচ 12.35 ইন্টু 30, 370.5 এত বিওটি। এইবার এক ইউনিট, এত বিওটি মানে কি? এত ইউনিট 370.5, প্রত্যেক ইউনিটের খরচ যদি 6 টাকা করে হয়, তাহলে এত ইউনিটের খরচ কত হবে? তাই মোট খরচ হবে কত? 370.5 ইন্টু 6, 370.5 ইন্টু 6 মানে 2223 টাকা এত খরচ হবে। তো এটাই হলো অ্যান্সার। ভালো করে কোশ্চেনটা স্টেপ বাই স্টেপ দেখে নাও, বুঝতে পারবে। পরের কোশ্চেনটা দেখো, 15 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে, তাহলে আগে সেইভাবে আঁকার চেষ্টা করি। 15 না, 1.5 ভোল্ট বলছে। 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধ। আমরা জানি অভ্যন্তরীণ রোধ সবসময় ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে 1, 2 ও 10 ওহমের শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত করলে, কত ওহমের সঙ্গে শ্রেণী সমবায়? 1, 2 ও 10 ওহম। মানে এটা 1 ওহম, 2 ওহম ও 10 ওহমের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, যুক্ত 3টি রোধকের সঙ্গে যোগ করলে বর্তনীর প্রবাহমাত্রা কত হবে? মানে বর্তনী দিয়ে যে মূল কারেন্টটা বেরোবে সেটা কত? তাহলে আগে আমাকে প্রথমে দেখে নিতে হবে আর যে শ্রেণী সমবায়ে আছে তুল্য রোধ কত শ্রেণী সমবায়। সিম্পল কিছুই না, টোটালটা যোগ হবে। মানে 1-এর সাথে 2 যোগ, 2-এর সাথে 10 যোগ, 10-এর সাথে 2 যোগ, সব শ্রেণী সমবায়ে আছে। তাহলে 2, 2, 4, 1, 5 আর 10, 15 ওহম। মোট রোধ হলো 15 ওহম। এইবার কারেন্টটা কত হবে? না আমার যে তড়িৎচালক বল ভোল্টেজ যে দেওয়া আছে সেটা কত? 1.5 ভোল্ট। তাহলে আইটা কত এবার বের করব। ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই সমান কী হবে? ভি বাই আর। ভিটা কত? 1.5 বাই আরটা কত? 15। তাহলে এইটা উঠে গেলে একটা 0, 15 15 কাটলো, 1/10 মানে কত? 0.1 অ্যাম্পিয়ার। 0.1 অ্যাম্পিয়ার। এটা হলো মূল কারেন্ট, মানে এখান থেকে যে কারেন্টটা যাবে, এই যে কারেন্টটা যাবে,
এই কারেন্টটা হলো কত 0.1 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা 0.1 অ্যাম্পিয়ার। এবার কি বলছে যে বর্তনীর প্রবাহ মাত্রা, মানে এইটা একটা অ্যান্সার বেরিয়ে গেল, এটা একটা অ্যান্সার। তারপর বলছে নষ্ট ভোল্ট, কোষের নষ্ট ভোল্ট। তো নষ্ট ভোল্ট সবসময় অভ্যন্তরীণ রোধের জন্য যে ভোল্টেজটা ড্রপ করে সেটাই হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে এইটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। তো অভ্যন্তরীণ যে রোধটা তার সাথে মূল প্রবাহ মাত্রাটা গুণ করে দিতে হবে। তাহলে নষ্ট ভোল্ট ভি ইকুয়াল টু কী হবে, 2 যে রোধটা আছে তার সঙ্গে মূল যে প্রবাহ মাত্রাটা আমার বেরিয়েছে 0.1, তো 0.1 গুণ করে দিলাম, করলে কত হবে 0.2 অ্যাম্পিয়ার নয় ভোল্ট হবে। এত ভোল্ট নষ্ট হচ্ছে, 0.2 এই ভোল্টটা নষ্ট হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই হলো আজকে 8 নম্বর ভিডিও। এর আগে 7 নম্বর ভিডিও হয়ে গেছে। যদি তোমরা এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। যাদের যাদের পিডিএফ লাগবে তারা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো।